আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডম এবং চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আলিম বাংলা কোর্সের ক্লাস এখন শুরু করতেছি। আমাদের ক্লাসটা হচ্ছে আমরা গল্প ক্লাস শুরু করছিলাম। আমাদের 2 মাসের বই শেষ করার সেই টার্গেট নিয়ে আমরা চলছি। আমাদের 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস আমরা এই গল্পটা একটু বড়, এই গল্পটাতে আমরা 3টা ক্লাস নিচ্ছি। দেখবা কবিতাগুলো আমরা একটা ক্লাসে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের আজকে অপরিচিতা গল্পের থার্ড পার্ট, অপরিচিতা গল্পের পার্ট 3, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা টাইমেই ইনশাআল্লাহ শেষ করবো সব। অপরিচিতা পর্ব 3, ওকে? তাহলে চলো, কথা আমি বেশিক্ষণ বাড়াবো না, কারণ আজকে অনেকটাই পড়তে হবে, অনেকটাই পড়তে হবে, ওকে? ঠিক আছে, তাহলে আমরা চলো। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণেই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে ওপারে। এপারে বা ওপারে, তাহলে কার বয়স? শম্ভুনাথ সেনের বয়স। এটা লাগবে। আজকে বেশি কথা বলবো না, আজকে কি বেশি কথা বাড়াবো না, যেগুলো লাগবে সেগুলো বলে চলে যাবো। শুধু বেশি বোঝাতে গেলে দেরি হয়ে যাচ্ছে। শম্ভুনাথ বাবুর বয়স কত? 40-এর কিছু এপারে বা ওপারে। কিছু এপারে বা ওপারে, এটা দাগ দিও। চুল কাছা গোপে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। চুলটা কাছা গোবে হালকা হালকা পাকা ধরছে, তার মানে কি শম্ভুনাথ বাবুর বয়স কিন্তু বেশি না। শম্ভুনাথ বাবুর বয়স বেশি না। তারপরে কি সুপুরুষ বটে, তিনি কি একজন সুপুরুষ, সাহসী মানুষ। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখে পড়িবার মতো চেহারা। আমার চেহারাটা কি অনেকটাই সুন্দর। তাহলে এই প্যারাটা মনে রাখবা। শম্ভুনাথ বাবু সম্পর্কে কিছু বলা হয়েছে, এখান থেকে আমাদের বহুপতিমূলক এমসিকিউ হইতে পারে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, অনেক ঠান্ডা মানুষ, চুপচাপ মানুষ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু একথার একবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটাই হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে থামানো শক্ত। মানে কি দেখো, মামা বাচালের মতো বক 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 করতে আসে। মানে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে, মেয়ে পক্ষ থেকে দেখতে আসছে ছেলেকে। মেয়ের বাবা শম্ভুনাথ সেন তিনি দেখতে আসছেন, কি বলতেছে, তিনি 3 দিন আগে দেখতেছে কিন্তু ছেলেকে, ওকে? 3 দিন আগে দেখতেছেন এবং যখন দেখতে আসছেন তখন মেয়ে ছেলে যে মামা, ওর মামা, তিনি একের পর এক অনর্গল বাচালের মতো বকতে আছে। কি বোঝাচ্ছেন? যে তারা শহরের সবার থেকে ধনী, এই ধরনের কিছু একজন বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু মেয়ের বাবা অনেক চুপচাপ, তিনি কথা কোনো হ্যাঁ হোক কোনো শব্দ দিচ্ছেন না। আচ্ছা বলো, আমি একটা কথা বলতেছি আর একজন আমার কথার প্রতি অ্যান্সার দিতেছে না, এইভাবে কতক্ষণ কথা বলা যায়? অনুভব বলতেছে যে যদি আমার সাথে এমন ঘটতো তাহলে আমি এত বক বক করতে পারতাম না, বাট আমার মামাকে দমানো এত সহজ না, মামা বক বক করবেই। ওকে, বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষে, তাই বেহাই সমাজের কি থাকা দোষের? তেজ, রাগ, ঠিক আছে? যে কোনো কিছুর প্রতি রেগে যাওয়া যাবে না, যেটাই হোক সেটাই মেনে নিতে হবে বেহাই পক্ষদের, ঠিক আছে? সেটা বলছে। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন। এটা কি তার এক অহংকার? কোনো মানে সম্ভাষণ দিয়ে তাকে বিদায় করা না, শুধু বাড়ির 2 তলা বা উপরের তলা থেকে নিচে যাচ্ছেন সেই সময় তিনি একটা বিদায় জানালেন। এটা তার একটা কি অহংকার প্রকাশ পেয়েছে। গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। কোন সম্বন্ধে 2 পক্ষ পাক্কাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল।
মামা কোন মানে তো বলছি আগের দিন, মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, নিজেকে অনেক বেশি চালাক মনে করে। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরি এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। পরে উচ্চ লেভেলের ছোট লোক মামা। হ্যাঁ, আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠুকিবেন না। মানে কি, এই যে বিবাহের যে অংশটা, মানে টাকা পয়সার যে লেনদেন, এই ভারটা যার পক্ষে, মানে যার কাঁধে, আমার মামার পক্ষে কাঁধে, সে কখনোই এটা ঠকবেন না। সেই জন্য অনুভবের এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। ওকে, তাহলে সমগ্র সংসারের প্রধান, মানে প্রধান গর্বের সামগ্রী কি? মামা। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একাধারে ধরা কথা, একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাচক আর যে মরুক। আচ্ছা, এগুলো আমাদের এত জানা দরকার। গায়ে হলুদ অসম্ভব রকম ধুমধাম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হইবে। মানে এতজন লোক গিছে, হ্যাঁ, এতজন লোক গিছে যে সেটা মাপার জন্য একজন লোক ঢাকা রাখবে, সেটা গোনার জন্য। তাহাদিগকে বিদায় করিতে হইলে পক্ষকে অপর পক্ষকে যা নাকাল খাইতে হইতে হইবে, সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট, কনসার্ট মানে তো আমরা বুঝি গানের যে ওই তাল, কনসার্ট তো আমরা সবাই বুঝি, প্রভৃতি যেখানে এক যত প্রকার শব্দ উচ্চারণ। এত কিছু পড়ে আমি সময় নষ্ট না করি, আমি জাস্ট মেন কথাগুলো বলে দিচ্ছি। আমার শরীর যেন গহনার দোকানে এলাম চইয়ার মধ্যে উদয় আছে। এইটা আমার শরীর, এই লাইনটা একটুখানি দেবো। আমার শরীর গহনার দোকান বধ হইল। মানে কি, আমার শরীরটাকে একটা গহনার দোকান মনে হইতেছে, মানে এত গহনা দিয়ে তাকে সাজিয়ে নিয়ে দেওয়া হচ্ছে যে মনে হবে কি সে একটা গহনার দোকান। এখন আমাদের প্রশ্নটা এটা না, প্রশ্নটা হচ্ছে এখানে এই আমার দ্বারা কাকে বোঝানো হয়েছে। এটা আমার যেমন প্রশ্ন, তোমার পরীক্ষার সময় পরীক্ষককে ঠিক একই প্রশ্নটাই হবে। এই আমার দ্বারা বোঝানো হচ্ছে কিন্তু অনুপমকে। এইটা প্রথমত আমরা সবাই ভুল করব, কল্যাণী দিয়ে বসবো। এটাকে আমরা কি কল্যাণী দিয়ে বসবো, কারণ আমরা ভাববো যে গহনা হয়তো কল্যাণীকেই পড়ানো হচ্ছে, বাট না, এটা আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে? অনুপমকে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে আমাদের ওদের বাসায় যে তোমার আয়োজনটা করা হয়েছিল, মেয়ে পক্ষে বিয়ে করতে গেছে তারা, মেয়ে পক্ষের যে তোমার অনুষ্ঠানের জন্য যে আয়োজন করা হয়েছে সেটা খুব বেশি একটা হাইফাই লেভেলের না। ইহার পরে সন্ন্যাসী ব্যাপারটাও নেহাত ঠান্ডা। তার আচ্ছা, বিয়ের দিন তার এটা কেমন ছিল? গলা ভাঙা, টাক করা, মিশ কালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু। যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো আমাদের এত জানার দরকার নেই। বিয়ের প্রথমে একবার বিয়ে ভাঙার মতো সম্বন্ধ হয়েছিল, মানে যখন এরা যে ওই এটা দেখা বিয়ের আয়োজনটা দেখছিল, তখন মামার পছন্দ হয়নি, ওই সময় একটু কথা কাটাকাটি হয়েছিল। ওই সময়টায় শম্ভুনাথ সেনের প্রথমবার যখন বিয়ে ভাঙার একটা তো পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই সময় শম্ভুনাথ সেনের উকিল বন্ধু, এখানে বইয়ে উকিল বলে লেখা আছে না, উকিল আছে, উকিল বন্ধু, এই মানুষটা যদি ওই মুহূর্তে না থাকতো তাহলে হয়তো বা ওইখানে বিয়েটা ভেঙে যাওয়ার একটা অবস্থা হয়েছিল। ওকে,
আমি সভায় বসিবার কিছুক্ষণ সোমনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়ে লয়ে গেলেন। ঠিক আছে, আচ্ছা ব্যাপারখানে এই এবার তোমার হচ্ছে কি, মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনোভাবেই কারোর কাছে ঠুকিবেন না, বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, সেজন্য সে চিন্তা করে সাথে করে কি নিয়ে গিয়েছিল, শেরকাকে নিয়ে গিয়েছিল। এবং মামা তপ্ত বসে শেরকা, আমরা বলছিলাম যে শেরকা মানে কি, ওই যে স্বর্ণকার। এখন স্বর্ণকারের কথা কিন্তু প্রথম পর্বে বলছি, স্বর্ণকার সাথে নিয়ে গেছিল কেন সেটা আমরা বলছি। এখন ওই যে স্বর্ণকারের সাথে যখন তারা বৈঠকে বসছিল, স্বর্ণকারের সাথে যখন বৈঠকে বসছিল, এটা কি সোনামাপার বৈঠক, সোনামাপার বৈঠক। এই যে সোনামাপার বৈঠকটা বসেছিল, সেই বৈঠকে কে কোথায় বসছিল এটা একটা কথা। মামা এক তক্ত বসে শেরকা তাহার দাড়ি পাল্লা কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছেন। মামা কিসের পথ ছিল, একটা তক্ত বসবে, একটা খাট ধরো, হ্যাঁ এরকম একটা খাট, আগাইতে তো পারি না, এটা তক্তপোষ, তক্তপোষ, তক্তপোষ। এখানে কে ছিল, মামা, আর তার নিচে এখানে কে, শেরকা, তার জিনিসপত্র নিয়ে বসে আছেন। ঠিক আছে, এখানে তাদের কাজ কি চলতেছে, যে মেয়েরা যে দিচ্ছেন স্বর্ণটা সেটা মেপে দেখতেছেন কোনো ফাঁকি দিচ্ছেন কিনা। সম্পূর্ণ সেই সময় আমাদের অনুপমকে নিয়ে গেছে ওখানে, যে দেখো বাবা এই চলতেছে, এখন তোমার মতামত কি। সে তো বলছিলাম সে প্রথমে এসব ঘটনা বলা হয়ে গেছে, সেজন্য আর বলতেছি না কিন্তু, হ্যাঁ কিছু মনে করো না। এইখানে দেখো সম্রাটবাবু বলতেছে অনুপমকে, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিলেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়াবার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। মাথা নাড়িয়ে কি বোঝাচ্ছে, এসব বিষয়ে আমার সম্পূর্ণ অধিকার, আমি কিছুই বলিতে পারিব না। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া নিতেছি। মানেশ তখন সম্রাট রেগে গেলেন, মামা করতেছিলাম মানতেছিলাম, ছেলেরে ডাকছি সে ছেলেও একই কথা, মানে ছেলের কোনো মতামত নেই, এটা পুরো লেডিস কোম্পানি। ঠিক আছে, মামার মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে, তোমার মামা কি সরি সম্রাট বাবুর মাথা গরম হয়ে গেছে, তিনি বলতেছে, আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া দিতেছি, এই বলিয়া তিনি উঠিয়া গেলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করবে, ও সবাই গিয়ে বসুক। সোমনাথ বললেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। সোমনাথ পরে তিনি কিছুক্ষণ পর তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তকোষের উপর মেলিয়া ধরিলেন। এখান থেকে আমাদের একটু পড়তে হবে, এখান থেকে আমাদের এমসিকিউ এর জন্য পড়তে হবে। হোয়ার ইজ মাই ডাস্টার, এবার ডাস্টার কোথায়, পেয়েছি, এটা কিন্তু লিখে নিও। এবার আমাদের পড়তে হবে, কি পড়তে হবে বলো তো, হাই হাই বোর্ডে ধুলা পড়ছে, একদিন ক্লাস নেই নাই তাতেই ধুলা পড়ে গেছে বোর্ডে, কি অবস্থা ভাই। আচ্ছা দেখো, মেয়ের গা হতে গহনা খুলে এনেছিল গামছায় করে, কিসে করে, মানে গামছায় করে বেঁধে নিয়ে আসছিল। ঠিক আছে, মেয়ের গায়ে যেগুলো দিচ্ছে সেগুলো তো মাপছে, আর মেয়ের গায়ে যেগুলো পরা ছিল ওইগুলা খুলে আনছে শম্ভুনাথ সেন শেরকার কাছে মাপার জন্য। হ্যাঁ, সেটা কিসে করে, গামছা। গামছা কি আমরা যেটা দিয়ে ওই যে গোসলের পরে গাটা মুছি না, তোয়ালে বলি, অনেকেই অনেক কিছু বলতে পারি, গা মোছা যেটা ওইটা গামছা। ওই গা সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। পিতামহী মানে দাদা, পিতামহী শব্দের অর্থ পিতা
মহি, মহি পিতামহ মানে দাদা, আর পিতামহী মানে হলো দাদি। পিতামহী মানে কি? দাদি। আর পিতামহ যদি হইতো তাহলে সেটা হইতো দাদা। মানে সেই দাদির আমলে। কার দাদির আমল? শম্ভুনাথ সেনের দাদির আমল, ঠিক আছে, অনেক আগের। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, তেমন যেমন মোটা তেমনই ভারী। তাহলে গহনাগুলো কেমন ছিল? এই যে গহনাগুলা মেয়ের কাছ থেকে বলে আনছে, এইগুলা কি? যেমন মোটা তেমন ভারী। এইটা কিন্তু কোন গহনা? আগে যেগুলো আসছে সেগুলাও না, অনুভবের যে গহনাগুলো পড়াইছিল সেগুলোও না। কোনগুলো? মেয়ের গায়ের থেকে যেগুলো খুলে এনেছে সেইগুলো। যেমন মোটা তেমন ভারী। ওকে, এবার সেরকা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই করা হয় না। এত দামি এবং দুর্লভ জিনিস সেগুলো। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। ঠিক আছে, এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। এখন বেঁকে যাওয়া মানে কিন্তু জিনিসটা নিরেট, এটা আমরা ভুলিয়ে ফেলবো। সোনা বেঁকে যাচ্ছে মানে কি? জিনিসটা নিরেট। গহনাগুলো বেঁকে যাওয়া মানে কি? জিনিসটা নিরেট, এটা মাথায় রাখতে হবে। এখন কোন জিনিসটা দিয়ে বুঝলেন? কোন জিনিস মানে কোন গহনা দিয়ে বুঝলেন যে জিনিসটা কি ভেজাল মুক্ত? গহনা ভেজাল মুক্ত বা গহনা কি নিরেট, এটা কোনটা দ্বারা বুঝলো গহনা যে নিরেট? সেটা কোন গহনা দিয়ে বোঝা গেল? উত্তরটা কি হবে? মকর মুখা। উত্তর কি হয়েছে? মকর মুখা মোটা একখানা বালা। মকর মুখা মোটা, মোটা না, মোটা একখানা বালা, মোটা একখানা বালা। এই যে দেখো মকর মুখা। এবার মকর মুখা অর্থ কি? এটা তোমার মাথা ঘুরতে পারে। মকর মুখা মানে হচ্ছে কুমিরের মতো দেখতে, কুমিরের মতো। ওকে, মকর মুখা শব্দের অর্থ কি? কুমিরের মতো। তাহলে গহনাগুলো কেমন ছিল? মকর মুখা মোটা একখানা বালা দিয়ে। বালা, বালা মানে কি বলতো? হাতে যেটা পরি, হাতের গহনা। এই যে তোমার বালা, অনেকে চুড়ি যেটা বলে, চুড়ি। ওকে, হ্যাঁ, এটা বালা, সোনার। ঠিক আছে, এটা কিন্তু কুমিরের মতো মোটা, মানে কুমিরের মতো দেখতে কিন্তু এটা। হ্যাঁ, কুমিরের মতো দেখতে, আর কুমিরের মতো মোটা হইব না, কুমিরের মতো দেখতে, মুখটা এরকম। মামা তখন নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়ে লইলেন। মানে লেভেল কি ভাই? ছোট লোকের কোনো লেভেল নেই। ও আবার লিখে নিচ্ছে পাশে, যে খাতায় লিখে নিচ্ছে নোটবুকে, যে কোন গহনাটা কেমন, কত ভারী, কত ভরি আছে এখানে। ওকে, এসব করতেছিল, সব কিছু করলো। করার পরে এক জোড়া ইয়ারিং ছিল গহনাগুলোর ভিতরে। কি ছিল? এক জোড়া, এক জোড়া, এগুলো আমরা আগে একবার বলছি মনে হয়। এক জোড়া ইয়ারিং ছিল, ঠিক আছে। সেই ইয়ারিং গুলা কারা দিছিল? অনুপমরা দিছিল, অনুপমরা দিছিল আশীর্বাদের সময়। ঠিক আছে, আশীর্বাদের সময়। এবার এই যে ইয়ারিং, ইয়ারিং মানে কিন্তু কানের দুল। ঠিক আছে, কানের দুল, এটা মানে কি? কানের দুল। ওকে, এবার ইয়ারিং তো দিল, আশীর্বাদের সময় দিছিল, ওইটা দেখতে বললো। দেখতে বললেও এবার সেটা কি বলতেছে জানো? এটা কি? বেলাতি মাল। এটা আগে তুমি বলছি, সবগুলো বলা শেষ। বেলাতি মাল। ওকে, এগুলো কি অনেক খাদ আছে, এখানে ভেজাল। সেই সময়টা সম্রাটবাবুকে ফিরাই দিলেন। সম্রাটবাবু কি অনুপম মামাকে ফিরাই দিয়ে বললেন, এইটা আপনারা দিছিলেন, এটা আপনারাই রাখেন, সমস্যা নেই। ওকে, এইভাবে কি তাকে অপমান করলো। ফার্স্ট টেস্টে অপমান কিন্তু করে দিল, ফার্স্ট অপমান এটা। আচ্ছা, শেষ, কাহিনী শেষ। এবার খাওয়া দাওয়া শেষ।
উনি বিয়ের আগে সচরাচর কি হয়, আগে বিয়ে পড়ানো হয়, তারপরে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাই না? বাট সোমনাথ বাবু কি করলেন, বিয়ে করার আগে সবাইকে খাওয়াই দিলেন, এমনকি ছেলেকে খাওয়ানোর চিন্তা ভাবনা করলেন, ছেলেকেও খাওয়াই দিচ্ছেন। মামা তো অবাক, ভাই বিয়ের আগে আবার খাওয়া দাওয়া হয় নাকি? আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন মিয়া? বিয়ের আগে খাওয়া মানে কি, ঠাট্টা করতেছেন? তোমার সম্ভব হচ্ছে ঠাট্টাটা আপনি অনেক আগেই করে ফেলছেন আমার সাথে, আমি আর কি করব? ঠিক আছে এরকম। এখন সেই সময় মা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুতি আছি, সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি খাওয়া দাওয়ার পর। বলতেছে শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। কি সুন্দর একটা কথা ভাই, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই মানে কি? গাড়ি বলে দিচ্ছি মানে কি, যে এর অপমান, আপনাদের গাড়ি বলিয়া দিই, আপনাদের গাড়ি বলিয়া দিই। এটা থেকে কি বোঝানো হচ্ছে? অপমান করলো কাকে? মামাকে অপমান করলো, বা প্রত্যাহার, প্রত্যাহার এইটা লিখবা, পরীক্ষা যদি এরকম দুইটা অপশন থাকে এইটা লিখবা, প্রত্যাহারটা প্রত্যাহার করে দিল তাদেরকে, কি বলে? আপনাদের গাড়ি বলিয়া দিই, তার মানে কি বিয়ের আগে গাড়ি বলে দিচ্ছে, মানে কি বিয়ে আর হচ্ছে না, খাওয়া দাওয়া নিয়ে মাস্তামাতি করতেছিল, বা খাওয়া দাওয়া করেই বাড়ি যাও, বিয়ে করতে হবে না। মামা আশ্চর্য হয়ে পড়লেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ বলিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। ঠাট্টার সম্পর্ককে কে বিবাহ যে দিবেন না, সেইটা কোন বাক্য দিয়ে বোঝাচ্ছেন? এই বাক্য দিয়ে, যে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। সম্মত বলিবেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। ওকে, আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই না, আমার অনুগমের কাছ থেকে কোনো মতামত নেওয়া আর লাগবে না, আমার মতামত হইলেই হয়ে যাচ্ছে। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া, বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বিয়ে ভেঙে গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন চৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না। এর মানে হচ্ছে যে সানাই, ঢোল, বাঁশি এগুলো আর বাজতেছে না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া, এগুলো বোঝার দরকার নেই। আচ্ছা, পরের ঘটনা। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গুমর, মানে এত আত্ম অহংকার, কলিজে চার পোয়া হইয়া আসিল। মানে কি? কলি মানে হচ্ছে তোমার খারাপ কিছু, হিন্দুদের ভাষায় খারাপ কিছু। সকলে বলিল, দেখি মেয়ের বিয়া কেমনে করিয়া দেয়, বিয়ে তো একটা ভাঙছে, ওই মেয়ের বিয়ে আর কেমনে দিতে পারে একটু দেখি। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মানে সবাই তাকে কি বলে শাস্তি দিচ্ছে, তাদেরকে মানসিকভাবে শাস্তি দেওয়া চিন্তা করতেছে। সে সবাই বলতেছে যে আপনার মেয়ের তো আর বিবাহ হবে না, কিভাবে আর বিয়ে দেবেন, একবার বিয়ে ভেঙে গেছে। তখন বলতেছে লেখক যে তার ভিতরে মেয়ের বিয়ে না হওয়ার ব্যাপারে কোনো ভয় ডর নেই। ওকে, তিনি কোনো চিন্তাই করেন না, মেয়ের বিয়ে না হইলো সারাদিন আমার কাছেই থাকবে, সমস্যা কি? ঠিক আছে, এইরকম লেভেলের মানুষ। অর্থাৎ তাহলে তাকে কোনোভাবে শাস্তি দেওয়া যাচ্ছে না। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। কন্যার বাপ নিজে হাতে একটা ছেলেকে পার পাই দিচ্ছে, নাকি বাংলাদেশের মধ্যে অনুভবী একজন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোনো নষ্ট গ্রহ এত আলো এসব লাগতেছে না। এখানে পাক যন্ত্র আছে, পাক যন্ত্র। আচ্ছা, বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিবে বলে। আচ্ছা, বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বাইরে লাগিলেন। সারাদিন কি বলতেছে যে মানহানি করছে, বিবাহ ভঙ্গ করছে, চুক্তি ভঙ্গ করছে, এর জন্য থানায় কি জিডি করবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে।
এই চিন্তা ভাবনা করতেছে মামা। হ্যাঁ, আরো একটা ছোট ভাইয়ের পরিচয়। তখন আশেপাশের লোক কি বলতেছে যে আপনাদের দিয়ে মানুষ যে ঠাট্টাটা করতেছে তার মধ্যে যতটুকু আর বাকি আছে ঠাট্টা করতে, তো ওই কাজটা করার পরে সবাই আরো বেশি ঠাট্টা করবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় তেমন কিছু করার নেই, আমি ছবি দিয়ে দিব গ্রুপ থেকে, তোমরা এটা পড়ে নিও। এবার শেষ অংশটা একটু পড়বো। মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, মাকে নিয়ে তীর্থে যাচ্ছে। হ্যাঁ, মাকে নিয়ে কোথায় যাচ্ছে? তীর্থে যাচ্ছে। অনুপম, আচ্ছা, এটা মুছে দিয়ে সবগুলো, নতুন একটা কাহিনী শুরু হবে। এবার কিন্তু বহুদিন হয়ে গিয়েছে বিয়ে ভাঙার, অনেক বছর পর একদিন আবার সেই কল্যাণীর সাথে দেখা হওয়ার কথা ছিল না, সেই দেখাটা হবে এইবার এই লাস্ট পর্বে। ফিনিশিং আবার আমরা চলে আসছি। অনুপম মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, অনুপম মাকে নিয়ে তীর্থে যাচ্ছে। আচ্ছা, রেলগাড়িতে ঘুমাইছিল, রেলগাড়িতে ঘুমাই গেছে রাতে, ঝাঁকানি খাইতে খাইতে। আচ্ছা, এবার চোখ মনে করো হালকা হালকা, এবার এই লাইনটা একটু, এই লাইন মনে করো, আলোর নিচে সবুজ পট্টা টানা, এই লাইনটা আলোর নিচে কোথায় কি আছে বই পড়লে বুঝতে পারবো। আমি জাস্ট একটা লাইনটা এখানে কি পড়বে এটা বলে দিই। আলোর নিচে সবুজ পর্দা টানা, রেলগাড়িতে, ঠিক আছে, সবুজ পর্দা টানা। এখানে এরকম প্রশ্ন থাকবে যে কি পর্দা টানা, এটা কিন্তু পড়বে, হ্যাঁ, কোন কালারের পর্দা সেটা পড়তে পারে, সবুজ পর্দা বলে দিলাম। এখন ঘুমাইতেছিল, এবার হঠাৎ করে হালকা হালকা মনে করো তন্দ্রা তন্দ্রা ভাব আসছে, ঠিক আছে, হালকা ঘুমও না, আবার বাইরে কিছু বুঝতে পারতেছে, এরকম তন্দ্রা থাকে না একটা হালকা ঘুম, ওইরকম একটা ঘুম আসছে। হঠাৎ অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যারা গান শুনিলাম, ওই ভয়েসটা এত সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছে একটা গান শুনতেছে অনুপম, খুব ভালো লাগলো। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া এ সময় অজায়গায় আচমকা শুনিলে। আচ্ছা, এক কথায় কিরাস খাইছে, গল্প পড়ে যা বুঝবা এক কথায় কিরাস খাইছে কণ্ঠ শুনে। গলার স্বর আমার কাছে বড় সত্য, তাহলে ফার্স্ট ক্রাশ প্রথমে শুনছিল হরিশ ও বিনোদার মুখে, হরিশের বিনোদার মুখে প্রথমে শুনছে বিলাস এই তোমার কল্যাণী সম্পর্কে। দ্বিতীয়ত কণ্ঠ শুনছে, প্রথমে ওই মুখে কথা শুনে ক্রাশ খাইছিল, তারপরে কণ্ঠ শুনে ক্রাশ খাইছে। এবার তার কণ্ঠ এত সুন্দর, সে দেখতে কত সুন্দর হবে সেই চিন্তা করতেছে, আর এই ভাবতেছে, আর শুয়ে আছে ট্রেনের ভিতরে। ওকে, এবার মনে করো পরদিন সকালে, রাত পার হয়ে গেছে গাড়ি ট্রেনের ভিতরে, একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আসা ছিল ভিড় হইবে না, একটা কি গাড়ি বদল করতে হবে, স্টেশনে গাড়ি বদল করতে হবে, ট্রেন বদল করতে হবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে, কারণ কি ওইখানে বড় জেনারেল সাহেব ভ্রমণ করতে যাচ্ছেন, একজন বড় অফিসাররা যাচ্ছে। ফার্স্ট ক্লাসের যে সিটগুলো থাকে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থাকে না ট্রেনে, যারা চড়ছো তারা জানো, ফার্স্ট ক্লাসের সিটগুলো বুকিং হবে করছিল তারা, বাট ফার্স্ট ক্লাসের সিটটা তারা পাচ্ছে না, কারণ ওই দিন কোনো একটা বড় সাহেব, জেনারেল সাহেব, তিনি কোথাও যাবেন ওই ট্রেনে করে, ফার্স্ট ক্লাসের সিটটা তাদের জন্য, ঠিক আছে, সেজন্য তাদেরকে সেকেন্ড ক্লাসের সিটে যাইতে হবে। এখন এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। ওই যে জায়গা আছে, এইটা হলো ক্রাশ ওয়ার্ড, কি ওয়ার্ড? অনুপমের ক্রাশ ওয়ার্ড, জায়গা আছে। ওই যে বলছিল না এই গাড়িতে জায়গা আছে, এখানে আয়, ওই যে বলছিল কণ্ঠে রাতের বেলা, সকালবেলাও সেই মেয়েটা এবার তার মাকে ডাকতেছে যে এই গাড়িতে আসেন,
এইখানে জায়গা আছে, এই গাড়িতে জায়গা আছে, আপনারা এখানে ওঠেন, এই বগিতে ওঠেন আর কি। সেই সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতে তাহাদের আচ্ছা 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 আচ্ছা, মানে সে একটা অক্ষম, বুঝলে? আমি যে তারা লেডিস বলতেছি এমনিতে না, ও শালা একটা জিনিস যে মাত দিয়ে সতর্কতা গাড়িতে উঠাই দেবে সেটাও পারে না, বরং সেই মেয়ে এসে, অর্থাৎ আমাদের অপরিচিতা আপু, কল্যাণী আপু, উনি এসে নিয়ে যাচ্ছেন। ঠিক আছে, উনি এসে হেল্প করতেছেন মাকে ব্যাগ তুলতে। এখন ওইখানে স্টেশনে অনুপমের ক্যামেরাটা পড়ে গেছিল। স্টেশনে অনুপমের ক্যামেরা পড়ে স্টেশনে অনুপমের ক্যামেরা পড়ে গিয়েছিল। কি পড়ে গিয়েছিল? এটা কিন্তু এমসিকিউ পড়ে, ক্যামেরা পড়ে গিয়েছে। ওকে ওকে, ঠিক আছে। এবার দেখো, তার সাথে দুটি তিনটে ছোট ছোট মেয়ে ছিল। ওই যে মেয়েটা তার ক্রাশ খাইছে, হ্যাঁ, আমাদের অনুপম কাকু যে যার উপরে ক্রাশ খাইছে, তার সাথে দুই তিনটে ছোট ছেলে মেয়ে ছিল। ঠিক আছে, ছোট মেয়ে ছিল, ছেলে না, দুটি তিনটে ছোট মেয়ে ছিল। ওকে, ওখানে বসে চানা মুঠা কিনিয়া রইল। চানা মুঠা এর ভিতরে, ট্রেনের ভিতরে, ট্রেনে কল্যাণী সাথে, কল্যাণীর সাথে কি ছিল? সাথে দুই তিনটা ছোট মেয়ে ছিল। দুই কি করছিল ট্রেনে? কল্যাণীর সাথে দুই মেয়ে ছিল আর কি। চানা মুঠা কিনে খেল, চানা মুঠা কিনে খেল। ওকে, এটা আমার একবার। আর ওইখানে দেখে ওই মেয়েটার কথা শুনে, মেয়েটাকে দেখে শুধু লেখককে না, মানে আমাদের অনুপমকে না, অনুপমের মাকে অনেক বেশি পছন্দ হয়েছিল। অনুপমের মাকে কি অনেক বেশি হয়ে, কিন্তু অনুপমের মা কেমন, সহজে কাউকে পটাতে পারে না, মানে কারোর সাথে কথা বলতে পারেন না সহজে, সেজন্য চুপচাপ বসে আছেন। এবার গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে, কিছুক্ষণ আগে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকায় দিয়ে আমাকে বলিল, এই গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতে দুই সাহেব বসে। আচ্ছা, ফার্স্ট ক্লাসটা ছাড়ছে, সেকেন্ড ক্লাস এসে বসছে দুইটা বেঞ্চ নিয়ে। সেইখানে এসেও বলতেছে কি যে এইটা দুইজন বড় সাহেব রিজার্ভ করছে, আপনারা এখানে বসতে পারবেন না। একজন রেল কর্মকর্তা এসে বলতেছে। এবার আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়াইয়া উঠিলাম যে নেমে যেতে হবে, তাহলে নেমে যায় আর কি। কিন্তু পাশে থাকা, একই বগিতে থাকা, একই পাশে থাকা সেই মেয়েটা, আমাদের কল্যাণী আপু, তিনি কি করলেন? তিনি কিন্তু নারাজ, তিনি দাঁড়াইলেন না। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চরিঞ্চুতার কোনো লক্ষণ না দেখিয়ে আছে ইংরেজ রেস্টার্ন ভাষাকে ডাকিয়ে নিল। প্রথমে দেখো, এটা লিখে নাও। আচ্ছা, লিখার দরকার নাই, আমি এখানে লিখতেছি। খুব ইম্পর্টেন্ট কথা লিখবো। দেশি কর্মচারী, দেশি কর্মচারীর সাথে কল্যাণী হিন্দি ভাষায় কথা বলছেন। দেশি কর্মচারীর সাথে কি কল্যাণী হিন্দি ভাষায় কথা বলছে। এখন যখন দেখতেছে দেশি কর্মচারী এই মেয়েটার সাথে পারছে না কথা বলে,
সে সময় সে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো। ইংরেজ স্টেশন মাস্টার যখন আসলো তখন ইংরেজ স্টেশন মাস্টার তার সাথে ইংরেজিতে কথা বললো। তার মানে কি বোঝা যাচ্ছে, মেয়েটা কিন্তু নিতান্তই শিক্ষিত, তার মানে সে হিন্দিও জানে আবার ইংরেজিতেও কথা বলতে পারলো। ঠিক আছে, তার সাথেও পারলো না, অর্থাৎ মোটামুটি সেখান থেকে কথা কাটাকাটি করে মেয়েটা জিতে গেল এবং তাদের ওই বগিয়া ছাড়া লাগলো না। কানপুরে যে গাড়ি থেমে গেছে, কানপুরে যে কি স্টেশনে থামছে, সেই সময় তোমার কল্যাণীরা নেমে যাবে, সেই সময় তোমার অনুপমের মা আর কথা না বলে থাকতে পারলো না। এত সুন্দর একটা মেয়ে, এটা যদি ছেলে বউ বাড়াইতে পারতাম কত সুন্দর হইতো। সেই সময় ভাবতে ভাবতে যে অনুপমের কল্যাণীর কাছে দিয়ে বলতেছে, মা তোমার নাম কি? বলছে কল্যাণী। সেই সময় শুনে তো মোটামুটি চোখেই উঠছে যে কল্যাণী, সেই কল্যাণী না তো? বলে বলতেছে তোমাদের বাসা কানপুর? বলতে হ্যাঁ, এটা তো কানপুরের নাম, কানপুরের বাসা কল্যাণী, দুইটা দেশ মিলে গেছে, কি সেই কল্যাণী নাকি? ভাই রে, মিস করলাম, ছেলেটা এত সুন্দর লাগবে। আবার শিওর হওয়ার জন্য বলছে তোমার বাবার নাম কি? তা বলছে শম্ভুনাথ সেন। তা কি করে এখানকার ডাক্তার? চারটাই মিলে গেছে, শালা মিস করছি রে। মা তখন আফসোসে বেটে পড়তেছে, হ্যাঁ মা তখন আফসোসে যাইতেছে। তখন সেক্ষেত্রে কল্যাণী বলছে তুমি তাহলে মানে সোমনাথ বাবু হৃদয় বলিয়াছে, মানে এরা যে সোমনাথ বাবুর হাত পা ধরেছে, ধরে তা বুঝাইছে যে আমার সাথে মেয়ের বিয়েটা দেন, আমি থাকতে পারতেছি না, এর মিস করে। মানে মা ছেলে দুইজন মেয়ে যে বাবারে সোমনাথ বাবুরে বুঝাইছেন, বুঝাইয়ে কি করছেন যে হৃদয় বলিয়েছে এবং বিয়ের জন্য রাজি হয়েছে সোমনাথ সেন। বাট বাবা রাজি হয়েছে, মেয়ে রাজি হয় নাই। মেয়ে তো বাপের চাইতে শক্ত গাই, বাবার চেয়ে শক্ত। মেয়ে বলতেছে না আমি বিয়ে করব না। ঠিক আছে, কি জন্য বিয়ে করবে না? মাতৃ আজ্ঞা, মাতৃ আজ্ঞা। এখানে দেখো বিয়ে না করার কারণ, বিয়ে না করার কারণ হচ্ছে মাতৃ আজ্ঞা, মায়ের আদেশ। মাতৃ আজ্ঞা মানে মায়ের আদেশ। সে সময় আমাদের অনুপম বলতেছে এখানেও কি মাতৃকুল আছে? ওর তো মাতৃকুল, অর্থাৎ মামা মাতৃকুলের, মাতৃকুলের কারণে বিয়ে হয় নাই, তাহলে এখানেও মাতৃকুল আছে, মাতুল আছে নাকি? হ্যাঁ, এবার পরে কি বোঝা গেল, এই যে মাতৃটা, এই মাতৃ দ্বারা আসলে মামা বাড়ির লোকজনকে বোঝাচ্ছে না, মাতৃ দ্বারা বা মামা মায়ের পক্ষেও কাউকে বোঝাচ্ছে না, এই মাতৃ দ্বারা বোঝানো হচ্ছে দেশকে। এই মাতৃ আজ্ঞার মা দ্বারা কি বোঝাচ্ছে? দেশকে বোঝানো হচ্ছে। দেশের জন্য, দেশের পক্ষে কাজ করার জন্য, দেশকে উন্নত করার জন্য, দেশের জন্য সামাজিক কাজ করার জন্য হলেও তিনি বিয়ে করবেন না। ঠিক আছে, মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে, তাহলে দেশের কিভাবে সেবা করতেছেন? মেয়েদের শিক্ষার ব্রত, মেয়েদেরকে শিখান, মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, যখন বিয়েটাও মিস হয়ে গেল, সে সময় একদম গল্পের শেষ প্রান্তে, ফিনিশিং মোমেন্টে আমাদের প্রিয় অনুপম আঙ্কেল, মানে আমি অনুপম আর কি, কল্যাণীর জন্য কিছু ক্যাপশন লিখছে। ক্যাপশনটা, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রের অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যাই, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। আমি এখন আর বিবাহের আশা করি না, আমি এখন কাউকে বিয়ের আশা করতেছি না। কল্যাণী তো বিয়ে করবে না, ঠিক আছে, আমার যদি বিয়ে করতেই হয় আমি শুধু কল্যাণীকেই করব, আর যদি বিয়ে না করি তাহলে কাউকেই করব না। ওই যে সেদিন রাতে বলেছিল জায়গা আছে, সেদিন ওই কণ্ঠ শুনে যে সে ক্রাশ খেয়েছিল, ভালোবেসে ফেলেছিল, সেই কণ্ঠটাকে সে ভুলতে পারেন না। ওই যে জায়গা আছে, অনুপম বলতেছে হ্যাঁ সত্যি জায়গা আছে,
তার মনে আমার জন্য একটু হলেও জায়গা আছে, তা না হলে আমি যেটা সবসময় সাথে সাথে থাকার সুযোগটা পেতাম না। এখন অনুপম কি করে, কানপুরে ওই সেই আমাদের কল্যাণীর সাথেই তার যে সংস্থা ছিল মেয়েদের শিক্ষার জন্য, তার সাথেই কাজ করে, তার সাথেই থাকে, তার সাথেই কথা বলে, তাকে দেখে শুনে তার সময় পেইলে তার কাজে একটু সাহায্য করে দেয়। এভাবেই সে কি তার প্রকৃত ভালোবাসা প্রকাশ করলো। বাট এই ভালোবাসাটা, এই পুরো সত্যটা যদি একটু আগে সেই প্রথমবার প্রকাশ করিত, তাহলে হয়তো আর তাদের বিবাহটা ভাঙিত না। ওকে, আমি শেষ বেশ একটা কথা বলতে চাচ্ছি। আমাদের এই কবি গল্প থেকে একটা কথা আমাদের মুক্ত করতে হবে, সেটা আমাদের পাঠ্যচিত্র থেকে নেওয়া। গল্পটি উত্তম পুরুষের কণ্ঠে বর্ণিত, উত্তম পুরুষের মাধ্যমে, উত্তম পুরুষের দ্বারা বর্ণিত। মানে কি উত্তম পুরুষ? আমাদের বাংলা গ্রামারে পুরুষ বলে একটা জিনিস আছে, আমরা ইংলিশে যে পার্সন পড়ি না, ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন পড়ি, ওইরকম বাংলায়ও পুরুষ আছে, ঠিক আছে? সেই পুরুষের একটা ভাগ হচ্ছে উত্তম পুরুষ। এইখানে অনুপম যে প্রতিবার আমাকে আমি দ্বারা প্রকাশ করেছে, বারবার আমি শব্দটাকে ইউজ করছে, আমার পক্ষ থেকে কথা বলছে অনুপম, আমি হয়ে কথা বলছে, ওইখানে আমিটা হচ্ছে উত্তম পুরুষ, ঠিক আছে? তাহলে উত্তম পুরুষ দ্বারা বোঝানো হচ্ছে, এখান থেকে উত্তম পুরুষ কথাটা আমাদের লাগবে, কাছে লাগবে, এটা কিন্তু মুখস্থ করে রাখবে, একটুখানি লিখে রাখবো, ঠিক আছে? এটা আমরা এই লাইনটা আমরা ভালোভাবে আমাদের ওই যে কবি বিশেষে যে পাঠ পরিচিতি আছে সেখানে পেয়ে যাব। তাহলে ওভারঅল আমরা গল্পটাকে দিয়ে দিলাম, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মানে যতটুকু লাস্ট ক্লাসটা একটু বেশি শর্টকাট হয়ে গেছে, হ্যাঁ, তবে যতটুকু বলছি এগুলাই পরীক্ষার জন্য এনাফ। এখান থেকে পড়লে ইনশাআল্লাহ কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তার পরবর্তীতে আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো নেব, সেই পরীক্ষা অ্যাটেন্ড করো, সেই কোশ্চেনগুলো সলভ করলে তোমরা আশা করি ভালো একটা প্রিপারেশন পাবে, সেই কামনা করতেছি। আর যাওয়ার আগে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রবীন্দ্রনাথের পক্ষে একটা ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শেষ করব। রবীন্দ্রনাথকে ধন্যবাদ। আমি ক্লাসটা শেষ করার আগে অপরিচিতা গল্প আমরা রবীন্দ্রনাথের সাথে দেখা করব আর সোনার তরী কবিতায় যে, ঠিক আছে? আমরা হয়তো ফ্রি ক্লাসে সোনার তরী নিয়ে কথা বলছিলাম, বাট এই সোনার তরীটা আমরা এই রবীন্দ্রনাথের সাথে পরিচয় হবে আর সোনার তরীতে যে, আর মাঝখানে রবীন্দ্রনাথের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হবে না। তো এই গল্পটা শেষ করার আগে আমি রবীন্দ্রনাথকে একটু ধন্যবাদ জানাতে যাচ্ছি। কেন ধন্যবাদ জানাতে যাচ্ছি? আমরা 9-10-এ থাকতে একটা গল্প পড়েছিলাম রবীন্দ্রনাথের লেখা সুভা, আর আমরা 11 আলিমে বা এইচএসসিতে এসে আর একটা গল্প পড়তেছি, সেটা হচ্ছে অপরিচিতা। আমাদের যে এই দুইটা গল্প, দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, দুইটাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গল্প থেকে আমাদের একটা বিষয় কিন্তু শিক্ষা হয়। আমরা যখন সুভা গল্প পড়েছিলাম, একটুখানি খেয়াল করে দেখো, ওখানেও অনুপম আর সুভার প্রতাপ আর সুভার কিন্তু মিলন ঘটেনি, তাদের ভালোবাসাতেই থেকে গিয়েছিল। আবার 11-এ এসেও আমরা দেখতেছি কল্যাণী আর অনুপমের যদিও রিলেশনশিপ ছিল না, তবুও এখানেও মিলন ঘটেনি। এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা পেতে পারি, সেটা হলো 9-10 বা 11 টাইমের রিলেশন শেষ পর্যন্ত খুব কমই টিকে, আর আমাদের এই টাইমে কোনোভাবেই এই রিলেশন জিনিসটার সাথে জড়ানো উচিত নয়। এটা মূলত প্রথমত সম্পূর্ণ হারাম। তুমি যত যাই বলো না কেন ভাই, যত যাই বলো না কেন, এটা হারাম, অবশ্যই হারাম। ইসলামের পক্ষ থেকে কোনোভাবেই জায়েজ হয় না। তুমি বলবো যে ভাই আমি বিয়ের উদ্দেশ্যে, হ্যাঁ ভাই তুই বিয়ের উদ্দেশ্যে বিয়ে করে তারপর কর, তুই তো বিয়ে করিস নাই এখনো,
যদি বিয়ের উদ্দেশ্য নিয়ে সব কিছু হয়েছে তাহলে তো আমরা উদ্দেশ্য দিয়ে সব কিছু চালিয়ে দিতাম, এটা টোটালি হারাম। আমরা রবীন্দ্রনাথের থেকে দুইটা গল্প পড়েও আমরা এই বয়সে এই কাজটা যে করা যাবে না সেটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি। তো এই ক্লাস শেষে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ এদিকে যাস না, লাইফটা অনেক হেল হয়ে যাবে, ঠিক আছে? আর যদিও মানুষ মাত্র ভুল হয়, যারা অলরেডি ঢুকে পড়ছো, ভুল করেই ফেলছো, বেরিয়ে আসো। একটা কথা বলি, ভুল মানুষের দ্বারাই সম্ভব, মানুষ মাত্রই ভুল করবে, বাট ভুল থেকে শিক্ষা নিয়ে যে ব্যাক না করবে সে কোনোভাবেই মানুষ না, সে শয়তান, ঠিক আছে? তো লাস্টে একটা কঠিন কথা বলে ফেললাম, মানার পক্ষ মানার সমর্থ হইলে মাইনো। তোমাদের উদ্দেশ্যে এই কথাটা একটা শেষে মোটিভেশন না দিলে হইল না। এই গল্পটা থেকে ওভারঅল আমরা যে শিক্ষাটা পাই সেই শিক্ষাটার একটা নমুনা তোমাদের হাতে ধরিয়ে দিয়ে গেলাম, ঠিক আছে? আর এই গল্পটা সম্পর্কে যদি একটু সৃজনশীল নিয়ে আমি দু একটা কথা বলি, বলতে চাচ্ছিলাম না, আমার হঠাৎ মনে পড়লো, তো বলে যায়। এই গল্পটা যখন সিকিউ হবে, সিকিউটা আমাদের একটা টপিকের থেকেই হবে, সেটা হচ্ছে যৌতুক। যৌতুক এই টপিকটার উপরেই আমাদের এই গল্প থেকে সিকিউ হবে। উদ্দীপকে দেওয়া থাকবে একটা ঘটনা যেটা যৌতুকের উপরে, এবং তার সাথে আমাদের এই গল্প যে যৌতুক নিয়ে টানা হেঁচড়া, এইটা হয়তো ফুটিয়ে তুলতে বলবে বিভিন্নভাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তো যেটা বলছিলাম, অপরিচিত গল্প এখানে শেষ করলাম। আমি তোমাদের বইয়ের ছবি পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? সেখান থেকে দেখে নিও, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিও, আমাদের সাথেই থেকো। আমাদের বিভিন্ন নতুন নতুন যে প্রোগ্রামগুলো আসতেছে এগুলো আমাদের দেখো এবং সাথে থেকো। আল্লাহ হাফেজ। আজকে ক্লাস এখানে শেষ করতেছি।